আজকের ক্লাসে তোমরা দেখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালীর হাতে কলমের প্রশ্নের উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো হাতে কলমের প্রশ্ন উত্তরের ক্লাসের পিডিএফটা কিন্তু পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে পাবে সেটা জানতে কিন্তু ক্লাসটা অবশ্যই তোমাদের শেষ অবধি দেখতে হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি। প্রথমে 1.1-এ বলেছে, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। নেক্সট রয়েছে আলকুশি কি। আলকুশি হলো এক ধরনের সুযুক্ত উজ্জ্বল রঙের বিষাক্ত ফল, যাতে হাত দিলেই চুলকোয় এবং পরে ফোসকা পড়ে। এই দেখো মা, আমার সেই মালাটা। কে কখন এই কথা বলেছে? মুখুজ্জে বাড়ির মেয়ে টুনু যখন দুর্গার খেলনার বাক্স ঘেটে তার হারানো পুতির মালাটি খুঁজে পেয়েছিল, তখন সে তার মাকে একথা বলেছিল। অপু কার পাঠশালায় পড়তে গিয়েছিল? গুরুমশাই পড়ানোর পাশাপাশি আর কোন কাজ করতেন? অপু গ্রামের প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় পড়তে গিয়েছিল, গুরুমশাই পড়ানোর পাশাপাশি মুদিখানা চালাতেন। নেক্সট রয়েছে পাঠশালা কখন বসতো, কজন ছাত্রছাত্রী ছিল? প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালা বসতো বিকেলবেলা, পাঠশালায় 8-10 জন ছাত্রছাত্রী ছিল। নেক্সট আতুরি ডাইনিকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পর্কে অপুর ধারণা বদলে গেল কিভাবে? আতুরি ডাইনি নিশ্চিন্দিপুর গ্রামের এক অসহায় বৃদ্ধা। সেই গ্রামের এক প্রান্তে একা বাস করত। একবার দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে গিয়ে ফেরার পথ হারিয়ে ফেলে নীলু আর অপু তার কুটিরে পৌঁছে গিয়েছিল। পরের অংশের আনসার হচ্ছে, ছেলেবেলায় অপু শুনেছিল জেলেপাড়ার একটি ছেলের প্রাণ কেড়ে নিয়ে কচুর পাতায় ডুবিয়ে রেখেছিল এই আতুরি ডাইনি। একটু বড় হয়ে অপু বুঝতে পারে আতুরি ডাইনি সত্যিকারের ডাইনি নয়, সে এক গরিব অসহায় বৃদ্ধা যাকে দেখার কেউ ছিল না, এমনকি তার মৃত্যুর পর সৎকারের জন্য কাউকে পাওয়া যায়নি। নেক্সট কোয়েশ্চেন, লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু প্রায় প্রায় দিন 15 ধরে নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল। কদিনের মধ্যে তার দেখা আশ্চর্য সব জিনিসের কথা সে শুনিয়েছিল, যেমন রেলের রাস্তা, একেবারে আসলের মতো দেখতে মাটির তৈরি আতা, পেঁপে, শশা। এছাড়াও সে শুনিয়েছিল একটা পুতুলের কথা, যেটার পেট টিপলে হাত পা ছুঁড়ে হঠাৎ খঞ্জনি বাজাতে শুরু করে। নেক্সট কোশ্চেন রয়েছে, অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল, তার সঙ্গী সাথী কারা ছিল? অপু কড়ি খেলতে গিয়েছিল পাড়ায়, সেখানে তার সঙ্গী সাথী ছিল জেলে পাড়ার ছেলেরা আর ব্রাহ্মণ পাড়ার ছেলে পটু। পরের প্রশ্ন, সর্বদংশন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে অনেক কথা লেখা ছিল। সেখানে লেখা ছিল শকুনির ডিমের মধ্যে পারদ পুড়ে কয়েকদিন রোদে রাখতে হয়, পরে সেই ডিম মুখের ভিতর ভরে মানুষ ইচ্ছে করলে আকাশে ওড়ার ক্ষমতা লাভ করতে পারে। আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু। কে কাকে একথা বলেছিল? কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? গাঙ্গুলি পাড়ার অধিবাসী বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে একথা বলেছিলেন। এখানে তিনি তার প্রিয় প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি অপুকে দিয়ে যাওয়ার কথা বলেছিলেন। অপুর দপ্তরে কি কি বই ছিল? কোন মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত? অপুর দপ্তরে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা চরিতমালা এবং কড়িকসার আরজা ও তৃতীয় নামতা। এছাড়াও তার দপ্তরে ছিল দুখানা মোটা ভারী ইংরেজি বই, কবিরাজি ও ওষুধের তালিকা, পাতাছেঁড়া দাশু রায়ের পাঁচালী ও 1303 বঙ্গাব্দের পুরনো পাঁচি। বঙ্গবাসী নামক মাসিক পত্রিকা হাতে নিয়ে অপুর মন নানা কল্পনায় ভরে উঠত। এরপরে রয়েছে, দুর্গা কতবার খুঁচিয়াছে ও খেলা আর কোনো দিন আসে নাই। কোন খেলার কথা বলা হয়েছে লেখো। আলোচ্য অংশে এক বৃদ্ধ বাঙাল মুসলমানের একটা বড় রং করা কাঁচ বসানো টিনের বাক্স নিয়ে খেলা দেখানোর কথা বলা হয়েছে। দুর্গা ওপাড়ার জীবন চৌধুরীর উঠোনে সেই বাক্সের গায়ে লাগানো একটা চোঙে চোখ রেখে অনেক অনেক সাহেব মেম ঘরবাড়ি যুদ্ধের ছবি দেখেছিল। ভাইকে দেখানোর ইচ্ছে নিয়ে সে পরে বহুবার সেই খেলা খুঁজেছে, কিন্তু পায়নি। এরপরে রয়েছে, অপু বসে বসে খাতায় কি লেখে? অপু বসে বসে খাতায় একটি নাটক লেখে, যার বিষয়বস্তু হলো রাজ পরিবারের কাহিনী। অপুর টিনের বাক্সতে কি কি বই ছিল? অপুর টিনের বাক্সে ছিল একখানা নিত্য কর্মপদ্ধতি, একটি পুরনো প্রাকৃতিক ভূগোল, একখানা শুভঙ্করী, একখানা পাতাছেঁড়া বীরাঙ্গনা কাব্য আর তার মায়ের কাশিদাসী মহাভারত।
তোরা নাকি এ গা ছেড়ে চলে যাবি? কে কাকে এ কথা বলেছে? কোন গায়ের কথা এখানে বলা হয়েছে? রানী দিদি অপুকে এ কথা বলেছে, এখানে নিশ্চিন্দিপুর গ্রামের কথা বলা হয়েছে। রইলো এখানে, কেউ জানতে পারবে না কোনো কথা। ওখানে আর কে যাবে? কি রইলো এখানে, কোন জিনিসের কথা বলা হয়েছে? প্রশ্নোদ্ধৃত অংশে দুর্গার স্মৃতি বিজড়িত একটি সোনার সিঁদুর কৌটো পড়ে থাকার কথা বলা হয়েছে। নিশ্চিন্দিপুর গ্রাম ছেড়ে যাওয়ার আগে অপু একদিন দুপুরবেলা জিনিসপত্র গোছাতে গিয়ে যে সে সেদু ঠাকুরনের বাড়ি থেকে টুনির মায়ের চুরি যাওয়া ছোট্ট সোনার সিঁদুর কৌটো দেখতে পায়। অপু সেটি ছুঁড়ে গভীর বাঁশবনের মধ্যে ফেলে দিয়ে মনে মনে এই কথাগুলো বলেছিল। পরের পার্টের উত্তর হচ্ছে, এখানে সেদু ঠাকুরনের সেই সোনার সিঁদুর কৌটোটার কথা বলা হয়েছে যেটি তার দিদি চুরি করে তাকের ওপরে রাখা কলসির ভিতরে লুকিয়ে রেখেছিল। এবারে শুরু হচ্ছে 2 দাগ। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে যদি এই ক্লাসটা একটু হেল্পফুল হয়, ক্লাসটা একটু ভালো লাগে, তাহলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো 2.1 বলেছে, দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে কি ছিল লেখো। দুর্গা অপুর খেলাধুলার সরঞ্জাম বলতে ছিল একটা ডালা ভাঙা টিনের বাক্সে রাখা একটা রং ওঠা কাঠের ঘোড়া, 4 পয়সা দামের একটা টোল খাওয়া টিনের ভেপু, কয়েকটা কড়ি, 2 পয়সা দামের একটা খেলনা পিস্তল আর কয়েকটা শুকনো নাটা ফল। নেক্সট, অপুর পাঠশালাটি কেমন ছিল। নিশ্চিন্দিপুর গ্রামে প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় অপু পড়তে যেত। পাঠশালা চালানোর পাশাপাশি গুরুমশাই একটি মুদির দোকানও চালাতেন। পাঠশালাটি ছিল এই দোকানেরই পাশে। বেদ ছাড়া সেই পাঠশালায় শিক্ষাদানের জন্য আর বিশেষ কোনো উপকরণ ছিল না। পাঠশালাটি বসতো বিকেলে, সব শুদ্ধ 8-10 জন ছেলে মেয়ে সেখানে পড়তে যেত। পাঠশালা যে ঘরে বসতো তার কোনো দিকে বেড়া বা দেয়াল বলে কিছু ছিল না। নেক্সট রয়েছে, আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত। মায়ের মুখে মহাভারতের গল্প শুনে কল্পনা প্রবণ অপুর মনে হতো মহাভারতের যুদ্ধ জিনিসটা বড় কম লেখা আছে। তাই আঁশ মিটিয়ে যুদ্ধ উপভোগ করার জন্য সে একটি নতুন উপায় বের করেছিল। একটা বাখারি কিংবা একটা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রের মতো হাতে নিয়ে সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে কিংবা বাইরের উঠোনে যুদ্ধ খেলতো। দুর্গা তো পাঠশালায় যেত না, তার সারাদিন কিভাবে কাটতো লেখো। ছোটদের পথের পাঁচালী উপন্যাসে দুর্গা পাঠশালায় যেত না, প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়ে তার দিন কাটতো। সারাদিন সে আম জাম বাগানে ঝোপে ঝাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসতো। গাছ থেকে নোনা পেড়ে, বন জঙ্গল থেকে কুল জাম নোনা আমড়া জোগাড় করে লুকিয়ে খাওয়াতেই ছিল তার আনন্দ। তার পা ভরা ধুলো, চুল তার অগোছালো। পাড়ার সমবয়সী ছেলে মেয়েদের সঙ্গে খুব একটা খেলাধুলাও সে করতো না, বরং তার সজাগ দৃষ্টি থাকতো কোন ঝোপে বইচি পেকেছে, কাদের বাগানে আমের গুটি বেঁধেছে, কিংবা কোন বাঁশতলায় শেয়াকুল খেতে মিষ্টি। সে ঘুরে বেড়াতো আর খুঁজতো কোথাও কাঁচা পাকা কাঁচপোকা বসে আছে কিনা। আবার যদি কন্টিকারি গাছের পাকা ফল দেখতে পেত, তবে সে সেটিকে তুলে আনতো খেলাঘরের বেগুন করার জন্য। কখনো আবার সে পথে বসে নানা রকম খাপড়া ছুঁড়ে পরীক্ষা করত গঙ্গা যমুনা খেলায় কোন খাপড়াটি দিয়ে ভালো তাক করা যায়। সে তার পুতুলের বাক্স আর তার খেলাঘরের সরঞ্জাম নিয়েই ব্যস্ত থাকতো। বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল। ছোটদের পথের পাঁচালী উপন্যাস থেকে জানা যায় 2-3 দিন ধরে রাঙিগাঁয়ের বাছুরটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজে অপু আর দুর্গা পৌষ মাসের একদিন দক্ষিণ মাঠে গিয়েছিল। দুর্গা পাকা রাস্তার ওপারে বহুদূর বিস্তৃত ঝাপসা মাঠের দিকে তাকিয়ে রেলের রাস্তা দেখতে যাওয়ার কথা বলেছিল অপুকে। এরপর তারা পাকা রাস্তায় নেমে মাঠ বিল জলা ভেঙে দক্ষিণ দিকে দৌড় লাগিয়েছিল। ছুটতে ছুটতে তারা নবাবগঞ্জের লাল রাস্তা, রোয়ার মাঠ, জলছত্রতলা, ঠাকুরজি পুকুর ফেলে এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত একটা বড় জলা, হোগলা আর শোলা গাছের জঙ্গল, ধানক্ষেত ও বেত ঝোপের সামনে উপস্থিত হয়েছিল ওরা। তখন ওরা বুঝতে পেরেছিল যে পথ হারিয়ে ফেলেছে। রাজকৃষ্ণ সান্যালের দেশ ভ্রমণের গল্পগুলি কেমন ছিল। ভ্রমণ পিয়াসী রাজকৃষ্ণ সান্যাল মহাশয় প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় এসে দ্বারকা, সাবিত্রী পাহাড়, চন্দ্রনাথ প্রভৃতি স্থানে ভ্রমণের অভিজ্ঞতার কথা শোনাতেন। সামান্য বিষয়কেও গুছিয়ে বলার অসামান্য ক্ষমতা ছিল তার। কোনো কোনো দিন তিনি রেল ভ্রমণের গল্পও করতেন। কথার সূত্র ধরেই সাবিত্রী পাহাড়ে উঠতে তার স্ত্রীর কেমন কষ্ট হয়েছিল, কিংবা নাভি গয়ায় পিণ্ড দিতে
গিয়ে পান্ডাদের সঙ্গে কিভাবে তার হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল সেসব কথা উঠে আসতো। তার কাছেই কোনো একটি জায়গায় খুব ভালো খাবার অর্থাৎ প্যাড়ার কথা অপু প্রথম শুনেছিল। এছাড়া শুনেছিল সেই অদ্ভুত ফকিরের কথা যার মন্ত্রে আম গাছে বেদানা ফলতো কিংবা পেয়ারা গাছে ঝুলতো কলার কাঁদি। এরপরে রয়েছে একদিন পাঠশালায় এমন একটা ঘটনা হইয়াছিল যে যাহা তাহার জীবনের একটি নতুন অভিজ্ঞতা। অপুর জীবনের সেই নতুন অভিজ্ঞতাটি কী ছিল? একদিন প্রসন্ন গুরুমশাইয়ের পাঠশালায় কোনো অতিথি বা প্রসন্ন গুরুমশাইয়ের কোনো পরিচিত বন্ধু উপস্থিত ছিলেন না। তাই সেদিন কোনো গল্পগুজবের আসর বসেনি, সেদিন শুধু পড়াশোনা হয়েছিল। অপু বসে বসে শিশুবোধক পড়ছিল। এমন সময় গুরুমশাই সকলকে শ্রুতি লিখন করতে দিলেন। তিনি নিজের কোনো কথা না বলে কিছু একটা মুখস্থ বলতে লাগলেন। তার সেসব কথা শুনে অপুর মনে হলো এরকম সুন্দর সুন্দর কথা একসঙ্গে পরপর সে কখনো শোনেনি। সে সব কথার অর্থ বুঝতে পারছিল না, তবু সেই সব শব্দ তার কানে গানের সুরের মতোই অপূর্ব লাগছিল। ওই শব্দগুলো যেন তার চোখের সামনে এক অপূর্ব দেশের ছবি তুলে ধরেছিল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, দুর্গা অপু কিভাবে দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? অপু দুর্গা একবার তাদের রাঙি গায়ের বাছুর খুঁজতে খুঁজতে দক্ষিণের মাঠে পৌঁছে যায়। রেলের রাস্তা দেখার জন্য দুর্গার উৎসাহে তারা দুজনে মিলে পাকা রাস্তায় নেমে মাঠ বিল জলা ভেঙে দক্ষিণ দিকে দৌড় লাগিয়েছিল। এরপর তারা নবাবগঞ্জের লাল রাস্তা রোয়ার মাঠ ঠাকুরঝি পুকুর ফেলে দৌড়াতে থাকে। এক সময় তারা বড় জলা ধানক্ষেত ঘন বেদবনের সামনে এসে পৌঁছায়। ওরা বুঝতে পারে যে বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত অনেক জল ভেঙে ধান ক্ষেত পার হয়ে বহু কষ্টে আবার অপু আর দুর্গা পাকা রাস্তায় এসে পড়ে। রেলের রাস্তা তারা দেখতে পায় না, বরং সেদিন তাদের বাড়ি ফিরে আসতে দুপুর পেরিয়ে যায়। এরপরে রয়েছে বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস। একথা বলার কারণ কি? সামান্য উপকরণ নিয়ে খেলার আনন্দ সম্পর্কে লেখো। নিতান্ত তুচ্ছ সামান্য একখানা বাঁকা কঞ্চি হাতে পেলে অপু খাওয়া দাওয়ার কথা ভুলে কোনো নদীর ধারে কিংবা কোনো নির্জন বনের পথে অপূর্ব আনন্দে সারাটা দিন একা একা কাটিয়ে দিতে পারে। এ কারণেই বাঁকা কঞ্চিকে অপুর জীবনের এক অদ্ভুত জিনিস আখ্যা দেওয়া হয়েছে। একটা শুকনো হালকা গোড়ার দিকটা মোটা আগার দিকটা সরু এরকম বাঁকা কঞ্চি হাতে নিলেই অপুর মন আনন্দে ভরে ওঠে। তার মনে অদ্ভুত সব কল্পনা জাগে। এই কঞ্চি হাতেই যেন সে হয়ে ওঠে কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো আবার মহাভারতের অর্জুন। যে নির্জন বাঁশবনের পথে নদীর ধারে বাড়ির পিছনের তেঁতুল তলায় সে এই বাঁকা কঞ্চি নিয়ে ঘুরে বেড়ায়। সব শিশুই সামান্য উপকরণ নিয়ে খেলার চেষ্টা করে। এই তুচ্ছ উপকরণ ও শিশু মনে অমূল্য বলে মনে হয়। কঞ্চিটিকে অপু তাড়বাড়ি করে মনে করে রামায়ণ মহাভারতের কল্পজগতে মানুষ ভ্রমণ করে বেড়াতো। তাই এই সামান্য উপকরণ তার মনে আশ্চর্যের আনন্দ এনে দিত। এরপরে রয়েছে 10 দাগের প্রশ্ন। শূন্যে ওড়ার ক্ষমতা অর্জনের জন্য অপু কী করেছিল? ছোটদের পথের পাঁচালী উপন্যাসে চুপি চুপি বাবার বইয়ের বাক্স ঘেটে পাওয়া সর্বদংশন সংগ্রহ বইটি পড়ে অপু শূন্যে ওড়ার কথা জেনেছিল। একই সঙ্গে সে জেনেছিল শকুনির ডিমের মধ্যে পারদ ভরে দিয়ে কয়েকদিন রোদে রেখে সেই ডিম মুখে নিয়ে নাকি মানুষ ইচ্ছে করলে উঠতে পারে। এই শূন্যে ওড়ার ক্ষমতা পাওয়ার জন্য অপু তার দিদি পাড়ার সতু নীলু কানু পটল ন্যাড়ার কাছে শকুনির বাসার খোঁজ নেয়। অবশেষে সে তাদের পাড়ার এক রাখালের থেকে 4 পয়সা ও তার প্রাণের চেয়েও প্রিয় কিছু কড়ির বিনিময়ে 2টি শকুনির ডিম সংগ্রহ করে। কিন্তু সেই দিনই কি তার পরের দিন সলতে পাকানোর জন্য ছেঁড়া ন্যাকড়া খোঁজার সময় দুর্গার হাত লেগে তাক থেকে ডিম 2টি পড়ে গিয়ে ভেঙে যায়। তার সঙ্গে ভেঙে যায় অপুর আকাশে ওড়ার স্বপ্ন। এরপরে রয়েছে ভুলো কুকুরকে নিয়ে দুর্গা কিভাবে আমোদ উপভোগ করত। গ্রামের ভুলো নামের কুকুরটিকে নিয়ে দুর্গা সীমাহীন আমোদ উপভোগ করত। একদিন দুপুরে খাওয়ার পর অপুকে সেই সব মজার বিষয় দেখানোর জন্য সে বাড়ির পিছন দিকের বাঁশবাগানে নিয়ে যায়। তার হাতে ছিল এক মুঠো ভাত। আয় ভুলো যে তু বলে ডেকে দুর্গা রহস্য প্রকাশের আনন্দ নিয়ে অপুর দিকে এক অপূর্ব হাসি হাসি মুখ নিয়ে চেয়ে থাকে। হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে কুকুরটি এসে উপস্থিত হয়। দুর্গা আনন্দে হি হি করে হেসে ওঠে। দুর্গার গায়ে যেন শিহরণ জেগে ওঠে। বিস্ময় ও কৌতুকে তার মুখ চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই আনন্দ উপভোগ করার
জন্য মায়ের বকুনিও সহ্য করেও নিজে কিছু কম খেয়ে দুর্গা অল্প ভাত পাতের একপাশে জড়ো করে রাখতো, সেই ভাত সে ওই শীর্ণ কুকুরটিকে খাওয়াতো। এরপরে রয়েছে বৃদ্ধ নরোত্তম বাবাজির সঙ্গে অপুর কিভাবে ভাব হয়েছিল। গাঙ্গুলি গৌরবর্ণ দিব্যকান্তি সদানন্দ বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর খুব ভাব ছিল। ছোটবেলা থেকেই পিতা হরিহর অপুকে নিয়ে তার কাছে যেতেন, তখন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব। দাদু বলে ডেকে অপু তার কাছে গেলেই তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ায় তালপাতার চাটাই বিছিয়ে তাকে বসতে দিতেন। অনেক সময় সারা বিকেল ধরে অপু তার সঙ্গে বসে গল্পগুজব করত। অপু স্বভাবে লাজুক হলেও নরোত্তম দাস বাবাজির কাছে তার কোনো সংকোচ লজ্জা ভয় ছিল না। অপু নরোত্তম দাদুকে তার প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি বের করে ছবি দেখাতে বলতো, আর তিনিও বলতেন মৃত্যুর আগে প্রেম ভক্তি চন্দ্রিকা বইটি তিনি অপুকে দিয়ে যাবেন। নেক্সট রয়েছে অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো। এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুই ভাতির তফাৎ কোথায়? ছোটদের পথের পাঁচালী উপন্যাসে আমরা অপু দুর্গার চড়ুই ভাতির বিবরণ পাই। নিশ্চিন্দিপুর গ্রামেরই অধিবাসী নীলমণি রায়ের জঙ্গলে ভরা ভিটের কিছুটা অংশ দুর্গা নিজের হাতে দা দিয়ে পরিষ্কার করে চড়ুই ভাতির জায়গা তৈরি করে। এরপর মায়ের অজান্তে চাল ও তেল নিয়ে আসে বাড়ি থেকে। ছোট হাঁড়িতে ভাত বসায়, পুটিদের তালতলার ঝোপ থেকে আনা মেটে আলুর ফল ভাতে সেদ্ধ হতে দেয়। দুর্গার ডাকে সাড়া দিয়ে তাদের বনভোজনের সঙ্গী হয় কালীনাথ চক্রবর্তীর মেয়ে বিনি। মহা আনন্দে তারা কলা পাতায় ভাত, নুন ছাড়া কষাটে মেটে আলু ভাতে আর বেগুন ভাজা খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে দুর্গা আবার একদিন বনভোজন করার ইচ্ছের কথা জানায়। এখনকার পিকনিকের ধরনের সঙ্গে এরকম চড়ুই ভাতির যেন কোনো মিলই নেই। এখনকার পিকনিকের জন্য বিভিন্ন স্পট নির্দিষ্ট করা হয়, গাড়ি করে যাওয়ার ব্যবস্থা করা হয়, গান বাজনার আয়োজন হয়, ক্যাটারিং বা রান্নার ঠাকুরের বন্দোবস্ত থাকে। সকলে মিলে চাঁদা তুলে সাধারণত পিকনিক হয়ে থাকে। বাড়ি থেকে চাল, তেল, নুন, লঙ্কা নিয়ে বা গাছ থেকে সবজি পেরে নিয়ে রান্না করে চড়ুই ভাতি বা বনভোজনের কথা এখন আর শোনাই যায় না। তারপরে রয়েছে অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কিভাবে। অজয় হলো নীলমণি হাজরার যাত্রা দলের একজন শিশু অভিনেতা। অপু বাবার সঙ্গে যাত্রাপালা দেখতে গিয়েছিল, সেখানে সে অজয়কে রাজপুত্রের ভূমিকায় অভিনয় করতে দেখে। যাত্রার বিরতিতে পানের দোকানে অজয়ের সঙ্গে অপুর আলাপ হয়। সে বাবার দেওয়া পয়সা থেকে অজয়কে পান খাওয়ায়। অপুদের বাড়িতে যাত্রা দলের যে লোকটা খেতে আসতো তার বদলে অপু অজয়কে খাওয়ার আমন্ত্রণ জানায়। যে খাওয়ার সময় অপু এসে অজয়কে ডেকে নিয়ে যায় ওদের বাড়িতে। দুর্গা, সর্বজয়া, অপু সকলেই অজয়কে ভালোবেসে ফেলে। অপু অজয় পরস্পরকে গান শোনায়, তারা সারাদিন ঘুরে বেড়ায়, গল্প করে। এভাবেই অজয়ের সঙ্গে অপুর বন্ধুত্ব গড়ে ওঠে। তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরের পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবে। ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা সেখান থেকে কিন্তু ক্লাসের পর সেখানে জয়েন করে যেতে পারো। ক্লাসের পর কিন্তু আমি সেখানেই পিডিএফটা দিয়ে দেবো। তো দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। অপু তার দিদির সঙ্গে কেন যে কখনো আড়ি করবে না, অথবা অপু মুখে বলিল বটে কিন্তু দিদির সহিত সে আড়ি করিবে না। অপু কেন দিদির সাথে আড়ি করবে না? একদিন রাতে যখন সর্বজয়া ভাত তরকারি রান্না করছে, তখন রাজেদের বাড়িতে ষষ্ঠী মধুর নামে অপুর পোস্তদানা খেয়ে আসার ঘটনাটা সর্বজয়াকে বলার জন্য দুর্গা প্রস্তুত হয়। তখন অপু তাকে সতর্ক করে দিয়ে বলে, ঘটনাটি মাকে জানালে সে দিদির সঙ্গে আড়ি করে দেবে, কিন্তু দিদি যেমন তাকে ভালোবাসে সেও তেমনি দিদি অন্তঃপ্রাণ। তাই মুখে সে বললেও অপু মনে মনে ভাবে সে দিদির সঙ্গে কখনো আড়ি করবে না। এরপরে দেখো 3 দাগ শুরু হচ্ছে, তবে আজকের ক্লাসটা বড় হয়ে যাচ্ছে বলে আজকের ক্লাসে আমি 3 দাগের প্রশ্নগুলো শেয়ার করছি না। নেক্সট ক্লাসে অর্থাৎ আগামীকাল তোমরা কিন্তু এই 3 দাগের প্রশ্নের অ্যান্সারগুলো দেখতে পাবে। তাই আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে তোমাদের এই পিডিএফটা ওপেন করার পাসওয়ার্ডটা বলে দিচ্ছি। পিডিএফ এর পাসওয়ার্ড হবে 73। তোমরা কিন্তু এই পাসওয়ার্ডটা দিলেই এই পিডিএফটা ওপেন করতে পারবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।